আপনি দেখবেন যে সেখানে একটা চশমা পড়া একেবারে আপনি দেখবেন যে ফুটপাতের পাশে দেয়ালের পাশ গেছে, রক্ত ঝরছে নাক বেয়ে কপাল বেয়ে, সে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল সে সময়। ওই নারীর হাতে একটা ছড়ি, লাঠি, ওই লাঠিটা শুধু লাঠি নয়, ওইটা একটা অস্ত্র। না না, আমি সেটি বলছি না, আমি আমি সেই মূল্যায়নে যাচ্ছি না, আমি আমি যে আপনাকে ব্যাখ্যা দিতে যাচ্ছি। এবং আজকে কিন্তু এই যখন 16 জুলাই মানে বর্ষ 1 বছর সে ঘটনাকে স্মরণ করে তারা রিপোর্ট করেছে, সেখানে কিন্তু সেই মেয়ে তিনি যখন ঘটনার বর্ণনা দেন, আপনি শুনবেন তার বর্ণনা, তার বর্ণনায় কিন্তু আছে যে স্বাভাবিকভাবেই যখন তারা তারা আক্রমণ করেছে, তো কারণ তাদের মূল লক্ষ্য ছিল পরিবেশটি উত্তপ্ত করা। তারপর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার মধ্যে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে এবং তার যে কারণে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, এবং সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের আক্রমণে, সে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। এবং আপনি দেখুন যে ছাত্র শিবিরের আজকে তো আল জাজিরা রিপোর্টে দেখলেনই, এর বাইরে যদি দেখেন ছাত্র শিবিরের বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি বর্ণনা দিয়েছেন যে তারা 14 তারিখেই প্রফেশনাল ক্যামেরাম্যান দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে তাদের ক্যামেরা সেট করা ছিল। এটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য না, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলবে, শত শত ছবি তুলবে এবং মুহূর্তের মধ্যে সেগুলো তারা ভাইরাল করে দিয়ে তারা এক ধরনের উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। তো সে কারণে প্রত্যেকটি ছবি কিন্তু সেভাবে তৈরি করা, প্রত্যেকটি ছবি সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করা। 15 তারিখে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার কারণে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু যেটি একপাক্ষিক আক্রমণ হিসেবে যেটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, একপাক্ষিক আক্রমণ তারাই সূচনা করেছে এবং এই ঘটনার বর্ণনাটা তারা সেভাবে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশটি তারা আসলে চরিতার্থ করতে চেয়েছে। কিন্তু ধরেন যারা আপনার কর্মীরা আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে সাংগঠনিকভাবে কোনো সহায়তা দেওয়ার ব্যবস্থা কি আপনারা করছেন? এই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে এবং এটি স্বীকার করতে হবে যে সবার কাছে সেই পর্যাপ্ত সহযোগিতা আমরা সবাইকে করতে পারিনি, কিন্তু আমরা ধাপে ধাপে এবং ইতিমধ্যেই সেটি করা হয়েছে। এর বাইরেও কারণ দেখুন গোটা বাংলাদেশটাই যখন কারাগারের অবস্থার মধ্যে আছে, আমাদের প্রত্যেকজন নেতাকর্মী নিজের বাড়িতে থাকার সুযোগ নেই, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই, কত ধরনের সহিংসতা, নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা এই অবস্থার মধ্যে আন্দোলন করছে, প্রতিরোধ করে তুলছে, আঘাত আসছে, কিন্তু তারা বরং আরো শক্তিশালী হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি, কিন্তু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের যে অসীম মনোবল রয়েছে, এই অসীম মনোবলে আসলে আমাদের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে। সাদ্দাম, আপনি অনেকক্ষণ ধরে আপনার কর্মীদের কথা বললেন, কিন্তু আপনি একবারও বললেন না আপনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি আপনার বাবা মারা গেছেন, তার জানাজায় আপনি সন্তান হিসেবে, পুত্র হিসেবে উপস্থিত থাকতে পারেননি। এই সময়গুলো কিভাবে, আপনাদের জীবন তছনছ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারি, এই সময়গুলো কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? এটি গোটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অবস্থা, গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে আসলে একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং যারা হয়তো ছাত্রলীগকে অপছন্দ করেন, যারা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেন না, যারা হয়তো আন্দোলনেও ছিলেন, আপনি দেখুন যে মানুষের তো আর নিরাপত্তা নেই। একজন অভিভাবক শঙ্কার মধ্যে থাকছেন যে তার মেয়ে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে কিনা, কোনো ধরনের অঘটনের শিকার হবেন কিনা, সেটি নিয়ে সংশয় আছে। যিনি হয়তো অন্য রাজনৈতিক দল করেন, তিনি আজকে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। যিনি হয়তো চাকরি করেন, তিনি জানেন না যে কখন তিনি মবের শিকার হবেন। যিনি হয়তো একজন পুলিশ, তিনি হয়তো দক্ষতা মেধার ভিত্তিতে চাকরি পেয়ে কাজ করতে চেয়েছেন, সার্ভিস দিতে চেয়েছেন, আজকে প্রত্যেকটা মুহূর্ত তাকে আতঙ্কে থাকতে হচ্ছে। এবং যিনি হয়তো গার্মেন্টস শ্রমিক, তিনি আজকে একটা শঙ্কার মধ্যে, ইতিমধ্যেই কলকারখানাগুলো বন্ধ হয়েছে, চাকরি হারা অবস্থার মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে। অভিভাবকেরা উদ্যোগের মধ্যে রয়েছে, ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে চাকরি পাবে তার ন্যূনতম অর্থ কোনো গ্যারান্টি নেই। কোটা না মেধা পরিণত হয়েছে সুপারিশে, এবং পুরো চাকরি ব্যবস্থাকে তারা কুক্ষিগত করেছে। দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদানের পক্ষে তারা ত্বরান্বিত প্রত্যেক মুহূর্তে করছে। তো গোটা বাংলাদেশে এক ধরনের সংকটের মুখে রয়েছে, যে কারণে আমাদের কাছে আমরা যেটিতে ফোকাস করার চেষ্টা করছি, আমরা লড়াইটাকে ফোকাস করার চেষ্টা করছি, সংগঠিত করার চেষ্টা করছি। এবং আমাদের দেখুন, এটি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতাও। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের আমরা একটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি এবং লড়াইয়ের শিক্ষা আমরা পাচ্ছি, সংগঠিত হওয়ার শিক্ষা আমরা পাচ্ছি, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার আমরা শিক্ষা আমরা পাচ্ছি। এবং এই সংকটকালীন সময়ে নিজেদের সীমাবদ্ধতাগুলো, সেটি নিয়েও আমাদেরকে এক ধরনের মূল্যায়ন করার সুযোগ হচ্ছে। আমাদের আগেকার কর্মকাণ্ডগুলো, সেগুলো নিয়ে রিভিজিট, রিথিং করার সুযোগ হচ্ছে, পুনর্মূল্যায়ন করার সুযোগ থাকছে।
ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে, এবং এটির মাধ্যমে কিন্তু আমি যেটি মনে করি যে গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ইতিবাচক ছাত্র রাজনীতি করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা এবং ভালোবাসায় একটা প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি করতে চেয়েছেন এবং বাস্তবায়ন করেছেন আসলে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে একটা নতুন বাস্তবতা, একটা ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, একটা খুনি সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, এটা দখলদার সরকারের মুখোমুখি নেতাকর্মীরা। তো এর মধ্যে যে লড়াইয়ের শিক্ষা, সংগ্রামের শিক্ষা, মিছিলের শিক্ষা পাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, আমরা মনে করি যে তারা আরো অনেক বেশি শানিত হচ্ছে, তারা আরো অনেক দীপ্ত হচ্ছে, তারা অনেক সাহসী হচ্ছে।